নমস্কার। আজকে ফেরা গল্পটার দ্বিতীয় পর্ব পড়ছি। প্রথম পর্বটি পড়ে আমার অনেক বন্ধুবান্ধব সাধুবাদ দিয়েছে, উৎসাহিত করেছে। তাই আজকে ভাবছি যে দ্বিতীয় পর্বটা পড়েই ফেলি। তো শুরু করছি ফেরা দ্বিতীয় পর্ব। প্রায় 6 মাস হতে চলল বিনোদ স্টকহোম চলে গেছে। আমার কেন জানি না মনে হয়েছে এবার ও 1 মাসের মাথায় ফেরত আসবে না। নন্দিনী বিশ্বাস করেনি আমার কথা, কিন্তু যখন 6 মাস পেরিয়ে গেল তখন একদিন বিকালবেলা চায়ের টেবিলে বসে নন্দিনী বলেছিল, তোমার কথাটাই ঠিক হলো তাহলে। মাঝখানে বিনোদ কয়েকবার মেসেজ পাঠিয়েছে, স্টকহোমের কয়েকটা ছবিও পাঠিয়েছে, একদিন ফোনও করেছিল। আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম যে আমার ভাবাটা হয়তো সত্যি হয়নি। দুজনে বলাবলি করেছি, এবার বোধ হয় আর তো খারাপ লাগছে না, ও হয়তো মানিয়ে নিয়েছে নিজেকে। এর মধ্যে আমরা অনেকবারই বিনোদের ফ্ল্যাটে গেছি, চা কফি খেয়েছি, এমনকি ওর শখের গ্লেনফিডিচের বোতলটাও প্রায় শেষ করে ফেলেছি। নন্দিনী 1-2বার আমাদের কাজের মেয়েটাকে নিয়ে গিয়ে ঘরদোর ঝাড়া পোছা করিয়েছে, যদিও বিনোদ এই দায়িত্ব আমাদের দিয়ে যায়নি, কিন্তু আসলে নন্দিনী বিনোদকে নিজের দাদার থেকে কোনো অংশে কম ভাবত না। একদিন বিকেলে বিনোদের ফোন এলো, ভিডিও কল, বলল হাঁটতে বেরিয়েছে। ভিডিওয়ে দেখলাম কোনো এক জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বিনোদ, কিন্তু আমাদের দেশের মতো গভীর জঙ্গল নয়। ওদের দেশে প্রকৃতিও যেন শান্ত ও নিরীহ। সরু হাঁটার রাস্তা, দুপাশে লম্বা লম্বা গাছের সারি, ফাঁকা ফাঁকা, মেপল, বার্চ, পপলার, এলম, আরো অনেক রকমের গাছ আছে, কিন্তু আমি চিনি না। মেপলের পাতাগুলো সব টকটকে লাল হয়ে আছে, মনে হচ্ছে আগুন লেগেছে, কিন্তু দাউ দাউ করে নয়, ধিকি ধিকি করে জ্বলছে। এলম গাছের পুরোটাই হলুদ, ঝরে পড়া লাল আর হলুদ পাতায় নিচের ঘাস ঢেকে গিয়েছে। প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। বিনোদ ধীরে ধীরে কথা বলতে বলতে এগোচ্ছে, মাঝে মাঝে বসার জন্য কাঠের বেঞ্চ পাতা। বিনোদ ওর পরিপার্শ্বকে ক্যামেরায় বন্দি করতে করতে ধারাভাষ্য দিতে দিতে এগিয়ে যাচ্ছে। আকাশ আশ্চর্য রকম নীল, এত নীল আকাশ কলকাতায় দেখা যায় না। এতটাই গাঢ় নীল আর নিচু, মনে হচ্ছে হাত ছোঁয়ালেই ধরা যাবে। আসলে পরিবেশ ও বাতাস এতই পরিষ্কার যে সবকিছুই যেন স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে বিনোদ একটা দিঘির সামনে এসে দাঁড়ালো। দিঘির জলে প্রতিফলিত হচ্ছে আকাশের নীলিমা, অবাধ্য ছেলের মতো জানালায় উঁকি দেওয়া 2-1 টুকরো মেঘ। আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। এবার বিনোদ ক্যামেরা নিজের দিকে ফেরালো। ধূসর রঙের একটা ট্র্যাক স্যুট পরেছে ও, মাথায় কালো রঙের কান ঢাকা উলের টুপি, পায়ে সাদা স্নিকার্স। একমুখ হেসে ও আমাকে নাটকীয় ভঙ্গিতে অভিবাদন জানিয়ে বলল, কেমন আছিস বল? খুব ভালো, তোর কি খবর? ফার্স্ট ক্লাস, দেখতেই পাচ্ছিস তোফা আছি, বেশ ফ্রেশ লাগছে। আমি বললাম, হাওয়া বাতাস, স্বাস্থ্যকর খাবার দাবার চমৎকার, আর এখানকার আইসক্রিম আর চকোলেটের জবাব নেই। আইসক্রিম খেয়ে খেয়ে একটু মোটা হয়ে গেছি না রে? না না, ঠিক আছিস, আমি বললাম, রোজ 4-5 মাইল হাঁটি। বাহ! ফোনটাকে ডাইনিং টেবিলের আচারের শিশিতে ঠেসান দিয়ে আমি দাঁড় করালাম। শোন, একটা ভালো খবর আছে, বিনোদ বলল। নন্দিনী আমাদের কথা শুনে এ ঘরে এলো। ফোনে বিনোদকে দেখে ফোনটাকে ওর দিকে ঘুরিয়ে দিল। আরে বিনোদ দা, কি স্মার্ট লাগছে তোমায়। ভালোই হলো তুমিও আছো। শোনো, একটা ভালো খবর আছে। বৌমা মানে বরুণের স্ত্রী ঈশা কাল হাসপাতালে ভর্তি হচ্ছে। ও অন্তঃসত্ত্বা, কাল ডেট। ওমা! নন্দিনী চেঁচিয়ে উঠল, এ তো দারুণ খবর বিনোদদা, এতদিন বলনি কেন? বিনোদ সলজ্জ হাসি হাসল। বলবো বলবো করে ভুলে গেছি। খাওয়াতে হবে কিন্তু, নন্দিনী বলল। ডেফিনেটলি হবে, ফিরে এলেই হবে। আচ্ছা শোনো, হাসপাতাল থেকে ভিডিও কুড়িয়ে দেখিও বাচ্চাটাকে। বরুণ আর ঈশাকেও অনেকদিন দেখিনি। অবশ্যই দেখাবো, বিনোদ বলল। পরদিন সকালে চা খেতে বসে আমরা বলাবলি করছিলাম কখন সুসংবাদটা পাবো। কলকাতায় সকাল 7টা মানে স্টকহোমে রাত 3:30। নন্দিনী সময় গুলিয়ে ফেলছিল। আমি হিসাব করে বললাম, দুপুর নাগাদ হয়তো আমরা খবর পাবো। চা খেয়ে বাজারে গেলাম, ল্যাপটপে বসে কিছু শেয়ার
কেনাবেচা করলাম। আজকাল ফাঁকা সময়ে এসবই করি। কাজের মেয়ে এলো, নন্দিনী রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরে খেতে বসে নন্দিনী বলল, কি ব্যাপার, বিনোদদা ফোন করলো না তো? হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। ওদের দেশে নর্মাল ডেলিভারি বেশি হয়, আমাদের মতো কথায় কথায় সিজার হয় না। নর্মাল ডেলিভারিতে দেরি হতেই পারে। আমি বললাম, হুম। নন্দিনী মাথা নাড়ল বটে, কিন্তু আশ্বস্ত হয়েছে বলে মনে হলো না। সন্ধেবেলা চা খাওয়ার সময় আরেকবার বিনোদের কথা উঠল। বিকেলের মধ্যে ফোন এসে যাওয়া উচিত ছিল, কিন্তু এবার আমার একটু চিন্তা হতে লাগলো। রাতের খাবার খেয়ে শুতে যাব, তখন বিনোদের ফোন এলো। ভিডিও কল নয়, নর্মাল ফোন। স্ক্রিনে বিনোদের নাম দেখে আমি কিছু শোনার আগেই চেঁচিয়ে উঠলাম, কনগ্রাটস বিনোদ, দাদু হয়ে গেলি তাহলে। কিন্তু ওপারে বিনোদের গলা শোনা গেল না, তার পরিবর্তে বরুণের বিষাদময় গলা ভেসে। আঙ্কেল, আমি বরুণ বলছি। আমার বুকটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। তাহলে কি বাচ্চাটা? নন্দিনী বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল। বিনোদের ফোন ভেবে ছুটে এলো। ওর মুখে টুথপেস্ট, তাই আমার কনুয়ে ধাক্কা দিয়ে ইঙ্গিতে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমি স্পিকারে ফোনটা দিলাম যাতে নন্দিনীও শুনতে পারে। আঙ্কেল, বাবা আর নেই। আজ সকালে আমরা যখন ঈশার ডেলিভারির জন্য অপেক্ষা করছিলাম বলে বরুণ কাঁদতে শুরু করল। কি বলছো তুমি? আমি চেঁচিয়ে উঠলাম, কি হয়েছিল বিনোদে? আমরা সবাই লেবার রুমের বাইরে অপেক্ষা করছিলাম। ঈশাকে নার্স ভেতরে নিয়ে গেল। সবই ঠিকঠাক চলছিল। নার্স একবার মাঝখানে ফোনে খবর দিলে প্রগ্রেস ভালো হচ্ছে। বাবাও আমাদের সঙ্গে বসেছিল, আমরা কফি খাচ্ছিলাম। বাবা বোধহয় একটু বেশি খুশি আর উত্তেজিত হয়েছিল। বারবার মায়ের কথা বলছিল আর আমার জন্মের সময়কার গল্প। তুমি আর বাবা নাকি নার্সিংহোমের বাইরে দাঁড়িয়ে এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছিলে। বলতে বলতে বাবা হঠাৎ চুপ হয়ে গেল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো, তারপরে হুমড়ি খেয়ে পড়ে গেল মুখ থেকে। এমার্জেন্সি পাশেই ছিল, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম। ডাক্তার দেখে বললেন কার্ডিয়াক অ্যারেস্ট, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ওরা অনেক সময় নিয়ে চেষ্টা করলো, তো ঘন্টাখানেক পর জানালো বাবা আর নেই। পিউপিল ডাইলেটেড হয়ে গেছে, অর্থাৎ ব্রেন ডেড। আমি স্তম্ভিত হয়ে গেলাম, নিশ্চুপে বসে রইলাম। নন্দিনী ডুকরে কেঁদে উঠল। আমার মনে হলো গলাটা ধরে এসেছে, শক্ত ডেলার মতো কিছু গলায় আটকে রয়েছে। আমার কোনো উত্তর না পেয়ে বরুণ জিজ্ঞেস করলো, আঙ্কেল, আর ইউ দেয়ার? আমি সংবিত ফিরে পেয়ে বললাম, শুনছি আমি। বরুণ বলা শুরু করলো, এর মধ্যে 1 ঘন্টার ওপর কেটে গেছে। আমরা কিছুক্ষণের জন্য ঈশার কথা ভুলেই গিয়েছিলাম। বাবার মৃত্যু সংবাদ পাওয়ার 5 মিনিট পরেই নার্সের ফোন এলো। বলল, আপনার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনেই ভালো আছে। আপনাদের ওয়েটিং হলে না পেয়ে ফোন করতে হলো। মা শিশু আপনাদের জন্য অপেক্ষা করছে। দৌড়ে গিয়ে দেখলাম ঈশার পাশে ক্রেডেলে শোয়ানো একটি সদ্যজাত শিশু, চোখ বন্ধ কিন্তু ঠোঁট নাড়ছে। আমি ওর নাম ঠিক করে ফেলেছি। আমি ওর নাম দেব বিনোদ। আমি জানি বাবাই ফিরে এসেছেন। শেষ। কেমন লাগলো লিখে জানাবেন। আশা করি ভবিষ্যতে আরও এরকম অনেক আমার লেখা বিভিন্ন ম্যাগাজিনে ছাপানো গল্পগুলো পড়ে আপনাদের শোনাবো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার, থামস আপ সব করবেন। নমস্কার।